ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সীমন্ত মালিক, আর তোমরা দেখছো এস ফ্রেন্ডলি ইংরেজি গাইড। সামনের দিকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আজ আমরা পড়তে চলেছি একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টারের একটি কবিতা, যার নাম স্টিল আই রাইজ, তবুও আমি উঠে দাঁড়াই। এটি একটি ইন্সপিরেশনাল কবিতা, অর্থাৎ মোটিভেশনাল পোয়েম। পড়াশোনার সাথে সাথে আমাদের প্রয়োজন হচ্ছে মোটিভেশন। মোটিভেশন একটা মানুষকে অনেক দূর তুলতে পারে। এই কবিতাটা একটা মোটিভেশনাল কবিতা। কবি হলেন মায়া অ্যাঞ্জেলো। আমরা মায়া অ্যাঞ্জেলো সম্বন্ধে কিছু জেনে নিই। ইনি নিজেও একটা ইন্সপিরেশন। একটা মেয়ে জীবনে কত ঘাত প্রতিঘাত সহ্য করে, জীবনে কত লড়াই করে এই জায়গায় উঠে দাঁড়িয়েছে, তার জীবনী পড়লে আমরা পরিষ্কার জানতে পারি। মায়া অ্যাঞ্জেলোর জন্ম 1928 সালে 8ই এপ্রিল ইউএসএতে। এনার পুরো নাম মার্গারেট অ্যানি জনসন। তিনি একাধারে লেখিকা, সঙ্গে সিঙ্গার, ফিল্ম মেকার এবং সিভিল রাইট অ্যাক্টিভিস্ট, অর্থাৎ নাগরিকদের অধিকারের আইনের জন্য তিনি লড়াই করতেন। তাঁর পরিচিতি বেশি তার অটোবায়োগ্রাফিক্যাল রাইটিংয়ের জন্য। তিনি বড় হয়ে ইউএসএ এবং ঘানার বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হয়েছিলেন। তাহলে বুঝতে পারছো নিজেকে কিভাবে তুলে ধরেছেন। একটা মহিলা যে ছোটবেলা থেকেই প্রচন্ড ঘাত প্রতিঘাত, সামাজিক বাধা বিপত্তি পেরিয়ে নিজেকে একটু না দমিয়ে সব বাধা পেরিয়ে উঠে এসেছেন। এনার সাথে যে সব অত্যাচার হয়েছে তা হয়তো তোমরা এখন কল্পনা করতে পারবে না। এনার বাবা ছিলেন বার্লি জনসন, একজন ডোরকিপার, আর মা ছিলেন ভিভিয়ান জনসন, একজন নার্স। মায়া অ্যাঞ্জেলো এই নামটি তার দাদা দেওয়া, যার মানে হলো আমার বোন। মায়া অ্যাঞ্জেলো যখন খুব ছোট তখনই তার বাবা এবং মায়ের ডিভোর্স হয়ে যায়। তা বুঝতে পারছো প্রথম থেকেই ঘাত প্রতিঘাত, বাবা মার সাঙ্গ সেরকমভাবে পায়নি। শুধু এই নয়, তোমরা হয়তো কল্পনা করতে পারবে না, যখন তার বয়স ছিল মাত্র 8 বছর, মাত্র 8 বছর, তিনি ব্রুটালি মলেস্টেড হয়েছিলেন, সেক্সুয়ালি হ্যারাসড হয়েছিলেন। কাদরা জানো? তার মায়েরই বয়ফ্রেন্ড। নামটা খুব সুন্দর কিন্তু কাজটা খারাপ। তিনি হলেন ফ্রি ম্যান, সে কুখ্যাত ব্যক্তি। তো তার মায়ের বয়ফ্রেন্ড ফ্রি ম্যান, তার যখন 8 বছর বয়স তখন তাকে ব্রুটালি মলেস্টেড করেছিল, সেক্সুয়ালি হ্যারাসড করেছিল। সে কথা সে পরবর্তীকালে তার দাদাকে জানায় এবং দাদার মাধ্যমে পরিবার সকলে জানতে পারে। সে ফ্রি ম্যানের সাজা হয়েছিল। কতদিনের সাজা জানো? তোমরা শুনলে হাসবে। মাত্র 1 দিনের জেল হয়েছিল, মাত্র 1 দিনের জেল। ছাড়া পাওয়ার পর সেই ফ্রি ম্যান মার্ডার্ড হয়, তাকে হত্যা করা হয়। মনে করা হয় মায়া জনসনের মামারা তাকে হত্যা করেছেন, যদিও তার কোনো প্রমাণ নেই। তারপর থেকে মায়া জনসন স্পিচলেস হয়ে গেছিল, নির্বাক হয়ে গেছিল, কথা বলতো না। কথা না বলার কারণটা এই নয় যে হি ওয়াজ সেক্সুয়ালি হ্যারাসড। কথা না বলার কারণটা হচ্ছে যে আমি মুখ খুলেছিলাম বলে একটা লোক মারা গেল, আমি যদি আবার মুখ খুলি আবার কেউ না কেউ মারা যাবে। অর্থাৎ নিজেকে অপয়া মনে করতে শুরু করেছিল, যে আমি মুখ খুললেই কারো না কারো বিপদ হবে। তিনিও মনে করতেন যে আমি মুখ খুললেই আবার কারো না কারো বিপদ হবে, সেই জন্য তিনি কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। তারপর তার জীবনে দেবদূতের মতো এসেছিল তার শিক্ষিকা মিসেস বার্থা ফ্লাওয়ার। এই মিসেস বার্থা ফ্লাওয়ার তাকে প্রায় হাত ধরে টেনে তোলেন, তার জীবনে একটা মোড় নিয়ে আসেন। তার সাথে সেই সময়কার বিখ্যাত লেখক লেখিকাদের পরিচয় করান। আস্তে আস্তে মায়া জনসন নিজেকে প্রস্ফুটিত করেন, কথা বলতে শুরু করেন। তাহলে বুঝতে পারছো ছোট থেকেই তাকে কত ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। শুধু এই নয়, জীবন চালানোর জন্য, রুটি রোজগারের জন্য এমন কোনো কাজ নেই যে তিনি করেননি। ফ্রাই কুকের কাজ করেছেন, নাইট ক্লাবে ডান্সারের কাজ করেছেন, ইভেন কি সেক্স ওয়ার্কারের কাজ করেছেন, যৌনকর্মী হিসেবে কাজ করেছেন। তবুও তিনি ভেঙে পড়েননি। জীবনে এত ঘাত প্রতিঘাত, বিপদ, ঝড় ঝাপটা আসা সত্ত্বেও তিনি ভেঙে পড়েননি। তিনি নিজেকে শক্ত করে ধরে রেখেছিলেন। তাই তো
আমেরিকার মুদ্রাতে তার ছবি ছাপা হয়েছিল। তা বুঝতে পারছো তিনি নিজেকে কতটা ডেভেলপ করেছিলেন। শুধুমাত্র এই নয়, তিনি একমাত্র আমেরিকান পোয়েট বা পোয়েটেস যাকে তার নিজের কবিতা আবৃত্তি করার জন্য ডাকা হয়েছিল, তা আবার যে কোনো অনুষ্ঠানে নয়, আমেরিকার প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে, প্রেসিডেন্ট নির্বাচনের উদ্বোধনী অনুষ্ঠানে মায়া জনসনকে আমন্ত্রণ জানানো হয়েছিল তার নিজেরই কবিতা আবৃত্তি করার জন্য। সেই কবিতাটা ইউটিউবে আছে, তোমরা চাইলে পাবে, আর আমিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তার নিজেরই আবৃত্তি করা এই কবিতাটাই, স্টিল আই রাইজ। ইনি ছিলেন একজন আফ্রো আমেরিকান। আফ্রো আমেরিকান মানে আফ্রিকা থেকে আগত আমেরিকান। কারণ তোমরা তো ইতিহাসে পড়েছো, সেই সময় আমেরিকায় দাস প্রথা ছিল। আফ্রিকার লোকেদেরকে কৃতদাস হিসেবে কেনাবেচা করা হতো। তাদেরকে আমেরিকার লোকেরা অর্থাৎ শ্বেতাঙ্গরা নিজেদের চাকরের মতো কাজ করাতো। তো সেই সময় ওই কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ নিয়ে একটা সমস্যা ছিল। তিনি ছিলেন ওই আফ্রো আমেরিকান, অর্থাৎ আফ্রিকা থেকে আনা ওই কৃতদাসদের মধ্যে অন্তর্গত। তাহলে চলো আজকে আমরা এবার মূল কবিতায় আসি। Welcome to SM's Friendly English Guide. Learn first, stay first. কবিতার নাম স্টিল আই রাইজ, তবুও আমি উঠে দাঁড়াই। তবুও আমি উঠে দাঁড়াই। তা কেন নামটা বুঝতে পারছো? তবুও আমি উঠে দাঁড়াই। জীবনে এত ঘাত প্রতিঘাত সহ্য করা সত্ত্বেও তিনি উঠে দাঁড়িয়েছেন, তাই কবিতার নাম স্টিল আই রাইজ। এই কবিতাটা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই নামটা মনে রাখা খুবই সহজ। নাম হলো অ্যান্ড স্টিল আই রাইজ, অ্যান্ড স্টিল আই রাইজ, এবং তবুও আমি উঠে দাঁড়াই। চলো কবিতাটা এবার আমরা লাইন বাই লাইন পড়ি, সঙ্গে ব্যাখ্যা সহ বুঝে নিই। ইউ মে রাইট মি ডাউন ইন হিস্টোরি, তোমরা আমাকে ইতিহাসে নিচু করে লিখতে পারো। অর্থাৎ ইতিহাস বইয়েতে বা ইতিহাসের পাতায় তোমরা আমাকে বলতে আমার শ্রেণীর সমস্ত মানুষকে নিচু করে দেখাতে পারো। তোমরা বলতে যে ইউ বলতে নির্দিষ্ট পাঠক দিকে বোঝানো হয়েছে, অর্থাৎ হোয়াইট আমেরিকান দিকে, শ্বেতাঙ্গ আমেরিকান দিকে বোঝাচ্ছেন যে শ্বেতাঙ্গ আমেরিকান তোমরা হয়তো আমাকে বা আমার শ্রেণীর মানুষকে ইতিহাসের পাতায় নিচু করে লিখতে পারো, নিচু করে দেখাতে পারো। উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ, তোমাদের তিক্ত মোচড়ানো মিথ্যা দিয়ে, অর্থাৎ আমাদের নামে ভুলভাল মিথ্যা কথা নিয়ে আমাদের ইতিহাসে ছোট করে দেখাতে পারো। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, ইউ মে ট্রড মি, ট্রড মানে মারিয়ে যাওয়া, তোমরা আমাকে মারিয়ে যেতে পারো। কোথায়? ইন দ্য ভেরি ডার্ট, ওই ধুলোতে। এখানে ভেরিটা অ্যাডভার্ব নয়, এখানে ভেরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা পার্টিকুলার জিনিসকে বোঝানোর জন্য। ওই ধুলোতে, তোমরা আমাকে ওই ধুলোতে মারিয়ে যেতে পারো। বাট স্টিল, তবুও, লাইক ডাস্ট, ধুলোর মতো, আই উইল রাইজ, আমি উঠে দাঁড়াবো। একটা গান তোমাদের বাংলা গান তো মনে পড়বে, একটা গান আছে, তোমরা যতই আঘাত করো নেই কো অপমান, শুধু আমার দাগ সুযোগ, শোনাতে এই গান, শোনাতে এই গান। ঠিক সেরকম যতই অপমান করো, যতই মারিয়ে যাও, তবুও আমি উঠে দাঁড়াবো। এই ডাস্ট ওয়ার্ডটা ধুলো, এখানে একটা বিবলিক্যাল রেফারেন্স রয়েছে, বাইবেলের একটা রেফারেন্স আছে। বাইবেলের একটা লাইন রয়েছে, ডাস্ট দাও আর্ট, টু ডাস্ট দাও রিটার্নস্ট, অর্থাৎ তুমি ধুলি ছিলে, আবার ধুলিতেই ফিরে যাবে। অর্থাৎ মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই। তার প্রথম স্তবক তোমরা বুঝতে পারলে। এবার সেকেন্ড প্যারাগ্রাফে দেখো, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, স্যাসিনেস মানে হচ্ছে বোল্ডনেস, ঔদ্ধত্য। আমার এই ঔদ্ধত্য কি তোমাদেরকে বিব্রত করছে? হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, তোমরা এরকম বিষণ্ণতায় জর্জরিত হয়েছে কেন? তোমরা এরকম বিষণ্ণতা ঢেকে গেছো কেন? কজ মানে বিকজ, কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস, কারণ আমি হেঁটে বেড়াই যেন আমার কাছে তেলের খনি রয়েছে। কোথায় তেলের খনি রয়েছে? একটু বাস মজা করে বলছে, পাম্পিং ইন মাই লিভিং রুম, আমার শয়নকক্ষে রয়েছে, আমার শয়নকক্ষে যেন তৈল খনির পাম্প রয়েছে।
সেরকম আমি ভাবে হেঁটে বেড়াই। যখনই প্রয়োজন হবে পাম্প করবো, তেল বিক্রি করবো, বড়লোক হয়ে যাবো, আর আমি ধনী। তখন মনে করা হয় যাদের কাছে তেলের খনি রয়েছে তারা খুব বড় লোক। এখানে উনি বলতে চাইছেন যে আমি এমনভাবে হেঁটে বেড়াই, আমি এমনভাবে হেঁটে বেড়াই, এমনভাবে চাল চলন আমার, আমি কিছুতে ভেঙে পড়িনি, সাহসিকতাভাবে সবসময় কাজ করি। সেইটা দেখে কেমন হয় সাহসিকতা, যেন আমার কাছে তেলের খনি রয়েছে, আমি বড় লোক, এরকম সাহসিকতা নেই, আমি ভেঙে পড়িনি। সেরকমভাবে আমি যখন হেঁটে যাই, সেটা কি তোমাদেরকে, এটা আমার ঔদ্ধত্য, সেটা কি তোমাদেরকে হতাশ করছে, তোমাদেরকে বিব্রত করছে? অর্থাৎ কবি এখানে প্রশ্নের মাধ্যমে বলতে চাইলেন যে তার ঔদ্ধত্য তার অত্যাচারীদেরকে হয়রান করে, বিব্রত করে, তাদের হতাশ করে তোলে। কারণ হলো তিনি এমন সাহসিকতার সঙ্গে হেঁটে বেড়ান যেন তার কাছে তেলের খনি রয়েছে। সেকেন্ড প্যারাগ্রাফ তোমরা বুঝতে পারলে। চলো এবার তৃতীয় প্যারাগ্রাফ আসি। জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, ঠিক চাঁদের মতো, ঠিক সূর্যের মতো, উইথ দ্য সার্টেনিটি অফ টাইডস, জোয়ারের নিশ্চয়তার সাথে, জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই, ঠিক উচ্চাকাঙ্ক্ষার মতো, স্টিল আই উইল রাইজ, তবু আমি উঠে দাঁড়াবো। কি বলতে চাইলেন? যে যেমন প্রাকৃতিক ঘটনা, চাঁদ, সূর্য, জোয়ার ভাটা, এগুলো নিশ্চিতভাবে হবে। সূর্য এখন অস্ত যাচ্ছে, আবার ঠিক উঠবে। চাঁদ এখন অস্ত যাচ্ছে, আবার উঠবে। জোয়ার এখন হলো, আবার 12 ঘন্টা 26 মিনিট পর আবার জোয়ার হবে। তো এখন নির্দিষ্ট টাইমে হবেই প্রাকৃতিক ঘটনাগুলো, নিশ্চিত। সেরকমভাবে আমিও আশা নিয়ে বেড়ে উঠছি, অর্থাৎ আমিও উঠে দাঁড়াবো। যেমন আমরা বলি যতদিন চাঁদ সূর্য থাকবে ততদিন এই জিনিসগুলো থাকবে। সেরকমই চাঁদ, সূর্য, জোয়ার ভাটা যেমন যেমন পৃথিবীতে হয়, যেমন প্রাকৃতিক ঘটনা ঘটে, আমি সেভাবে উঠে দাঁড়াবো। যদি ছোট করার চেষ্টা করা হোক, তবুও আমি উঠে দাঁড়াবো, আমি হার মানবো না। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রকেন? তোমরা কি আমাকে ভগ্ন অবস্থায় দেখতে চাও? তো আমি ভেঙে পড়েছি এরকম অবস্থা দেখতে চাইছো? বোল্ড হেড, মাথা নত, অ্যান্ড লোয়ার্ড আইজ, চোখ নত, শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, কাঁধগুলো অশ্রু ধারার মতো, চোখের জলের মতো নুয়ে পড়েছে, ঝুঁকে পড়েছে। উইকেন বাই মাই সোলফুল ক্রাইড, আমার সোলফুল অন্তরে কান্না দিয়ে আমি যেন দুর্বল হয়ে পড়েছি। সেরকম অবস্থা তোমরা আমাকে দেখতে চাইছো? অর্থাৎ তোমরা কি আমাকে দুর্বল, ভেঙে পড়া, মাথা নত করা এরকম অবস্থা দেখতে চাইছো? অর্থাৎ আমি সবসময় নিচু হয়ে থাকি তোমাদের কাছে, এরকম দেখতে চাইছো? না, কখনোই হবে না। আমি তোমাদের চোখে চোখ রেখে কথা বলবো, আমি কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। অন্তরের দুঃখ, যে ব্যথা ব্যথা ভেতরে লাগে। আমরা কি বলি না যে তুই আমাকে মাল দিই, সেটা দুঘা মাল দিই, সেটা আমার গায়ে লাগে না, লেগেছে আমার এখানে অন্তরে অন্তরে। অর্থাৎ কাউকে যদি দুঘা ফিজিক্যালি আঘাত করা হয়, শারীরিকভাবে আঘাত করা হয়, তার থেকেও তাকে যদি কোনো কথা বানে বিদ্ধ করা হয়, সেটা খুব এইখানে লাগে, সেই যন্ত্রণা খুব যন্ত্রণা, সেই ব্যথাটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক। সেরকম যন্ত্রণাদায়ক ব্যথায় আমি ভেঙে পড়বো, সেরকম তোমরা দেখতে চাও? কখনই তা হবে না, আমি ভেঙে পড়বো না। ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? আমার এই ঔদ্ধত্য তোমাদের কি বিব্রত করে? হটিনেস মানে হচ্ছে অ্যারোগেন্স, ঔদ্ধত্য, আর অফেন্ড মানে হচ্ছে হার্ট, আঘাত করা। অর্থাৎ আমার এই ঔদ্ধত্য কি তোমাদেরকে আঘাত করছে? আমার ঔদ্ধত্য দেখে তোমাদের কি কষ্ট হচ্ছে? যে সামান্য একটা দাস শ্রেণীর মানুষ, দাস শ্রেণীর মহিলা, সে আমাদের সঙ্গে, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলছে, এটাকে তোমাদের কষ্ট দিচ্ছে? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ড? এই ভয়ঙ্কর কঠিন সত্য থেকে তোমরা কি গ্রহণ করতে পারছো না? আমার এই কাঁধে কান মিলিয়ে চলা, ভেঙে না পড়া, এই জিনিসটাকে তোমরা সহ্য করতে পারছো না? কারণ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স, কারণ আমি হাসি, কেমন করে হাসি? যেন আমার সোনার খনি রয়েছে। কোথায় খনি রয়েছে? ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, আমার নিজেরই বাড়ির পিছনে। অর্থাৎ আমার নিজের বাড়ির পিছনে সোনার খনি রয়েছে, এরকম ভাবে আমি যে হেসে বেড়াই, সেটা দেখে তোমরা কি সহ্য করতে পারছো না? ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, তোমরা আমাকে তোমার কথা দিয়ে বিদ্ধ করতে পারো, অর্থাৎ বাক্য মানে বিদ্ধ করতে পারো। আমার নামে খারাপ কথা, আমাকে নিয়ে কুকথা, কটু কথা বলতে পারো,
ইউ মে কাট মি উইথ ইউর আইজ, তোমরা আমাকে তোমাদের চোখ দিয়ে কাটতে পারো। চোখ দিয়ে কাটা মানে কি? কটমট করে তাকানো, ছেলেকে চোখ দেখালেই ভয় খেয়ে যাবে, তখন বলা হয়। মানে এমন ভাবে তাকাবে, তাকে মারার দরকার নেই, শাসন করার দরকার নেই, কিন্তু চোখ দেখালেই ভয় খাবে। তোমরা কি আমাকে সেই চোখ দিয়ে কাটতে পারো? সেরকম ভাবে আমাদেরকে তাকাতে পারো, কটমট করে রাগান্বিত ভাবে তাকাতে পারো। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তোমরা আমাকে তোমাদের ঘৃণা দিয়ে হত্যা করতে পারো, মারতে পারো। আমার প্রতি তোমাদের প্রচন্ড ঘৃণা থাকতে পারে, আমাকে ঘৃণা করলে, আমাদেরকে কর্কশ ভাবে হিংস্র ভাবে তাকালে, আমাকে কটু কথায় বিদ্ধ করতে পারো। বাট স্টিল, তবুও লাইক এয়ার, বাতাসের মতো, আই উইল রাইজ, আমি উঠে দাঁড়াবো। তোমরা যাই করো, আমি উঠে দাঁড়াবো। ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, আমার এই সেক্সিনেস, অর্থাৎ আমার এই শরীরের আবেদন, শারীরিক আবেদন, এটা তোমাদেরকে কি আপসেট করছে, হতাশ করছে? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ, এটাকে একটা আশ্চর্যের মতো হয়ে এসেছে? অর্থাৎ তোমরা কি আশ্চর্য হয়ে যাচ্ছ যে আমি এরকম সেক্সিনেস ভাব এসেছে আমার মধ্যে? দ্যাট আই ডান্স লাইক, যে আমি নাচি, কেমন ভাবে নাচি? লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস, যেন আমার কাছে হিরে আছে, আমি হিরে পেয়েছি। কোথায় হিরে আছে? অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস, থাই মানে উরু, আমার উরুর সংযোগস্থলে যেন হিরে রয়েছে। সেরকম ভাবে আমি যে নৃত্য করি, সেই জন্য কি তোমরা হতাশ হয়ে পড়ছো? আই হ্যাভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস, আমার উরুর সংযোগস্থলে আমি হিরে পেয়েছি। এই লাইনটা দিয়ে কবি বোঝাতে চাইছেন যে তার মধ্যে একটা নারীত্ব রয়েছে, তিনি নিজেকে একটা নারীত্ব প্রতীক হিসেবে প্রকাশ করতে চাইছেন। অর্থাৎ কবি এখানে প্রশ্নের মাধ্যমে বলতে চাইছেন যে তার শরীরের আবেদন তার অত্যাচারী শাসকদের কাছে আশ্চর্যকর বা বিস্ময়কর মনে হয়, কারণ তিনি এমন ভাবে নাচেন যেন তার কাছে তার মধ্যে মূল্যবান নারীত্ব রয়েছে, আমার কাছে, এরকম ভাবে নাচেন। সেই জন্য তার শাসকরা বিব্রত বোধ করেন। আউট অফ দ্য হার্টস অফ হিস্টোরি সেম, বলছে ইতিহাসের লজ্জার কুটির হইতে বা কুটির থেকে। ইতিহাসের লজ্জা বলতে যে ইতিহাসে একটা লজ্জাজনক প্রথা ছিল, ঘটনা ছিল, যেটা আমরা জানি। কি প্রথা? না, দাস প্রথা। আমেরিকার দাস প্রথা, কৃত দাস প্রথা ছিল। সেই লজ্জাজনক ঘটনা, যে দাস প্রথা আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর তিনি অবলুপ্তি করেছিলেন। সেই যে দাস প্রথা, এটা একটা খারাপ জিনিস, একটা লজ্জাকর জিনিস। এই ইতিহাসের এই লজ্জা কুটির থেকে উঠে এসে আই রাইজ, উঠে দাঁড়াই। কেন বলতে চাইছি? কারণ আমি প্রথমেই বলেছি তোমাদেরকে যে তিনি ছিলেন আফ্রো আমেরিকান, অর্থাৎ আফ্রিকা থেকে জোর করে আসা আমেরিকান। তাদেরকেও আমাকে বলতে কি, কবি কি আমাকে বলতে আমাদের শ্রেণীর সমস্ত জাতিকে বলছে, অর্থাৎ সমস্তই আফ্রো আমেরিকান বা আফ্রিকানদেরকে বলতে চাইছেন। তাদেরকে কৃতদাস হিসেবে ব্যবহার করা হতো। সেই কৃতদাস প্রথা থেকে আমি উঠে এসেছি। আপ ফ্রম এ পাস্ট দ্যাটস রুটেড ইন পেন, আমি সেই অতীত থেকে উঠে এসেছি যে অতীতের শিকড় পোঁতা রয়েছে যন্ত্রণার মধ্যে, অর্থাৎ বেদনা যন্ত্রণার মধ্যে পুঁতে থাকা শিকড় থেকে আমি উঠে এসেছি। কেন বলতে চাইলো অতীতে এরকম যন্ত্রণাদায়ক কেন? আমরা তার জীবনের ইতিহাস জানি, কিভাবে তিনি টর্চার হয়েছেন। এছাড়াও এই ইতিহাসের যন্ত্রণা, মানে দাস দিককে তো কিভাবে ব্যবহার করা হয় সেটা ভেঙে বলার প্রয়োজন নেই। বিশেষ করে যদি মহিলা হয় তাদের উপর অকথ্য অত্যাচার করা হতো। সেই অত্যাচার, সেই যন্ত্রণা থেকে উঠে এসেছে। সেই যন্ত্রণা সহ্য করে আমি উঠে দাঁড়াই, আমি উঠে দাঁড়াই। আই এম এ ব্ল্যাক ওশিয়ান, আমি একটা কালো সমুদ্র, কৃষ্ণ সাগর। লিপিং অ্যান্ড ওয়াইড, উত্তাল ভাবে লাফাচ্ছি। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং, উঠছি পড়ছি। আই বিয়ার ইন দ্য টাইড, আমি সহ্য করি জোয়ারের মধ্যে। ওয়েলিং সোয়েলিং মানে কি? এই ঢেউ ওঠা নামা, জোয়ারের ঢেউ। এই জোয়ারের ঢেউ ওঠা নামা করছি আমি। অর্থাৎ কবি কি বলতে চাইলেন এই প্যারাগ্রাফটার মধ্যে দিয়ে? যে তিনি কৃতদাসের লজ্জাজনক ইতিহাস থেকে উঠে এসেছেন। অতীতে তার জাতির উপর যে অত্যাচার যন্ত্রণা হচ্ছে সেখান থেকে তিনি উঠে এসেছেন। তিনি নিজেকে শক্তিশালী কৃষ্ণ সাগর, ব্ল্যাক ওশিয়ানের সঙ্গে তুলনা করছেন, নিজেকে সেরকমভাবে মনে করছেন যেখানে অবিরাম ঢেউ ওঠানামা করে। জোয়ারের সময় অবিরাম ঢেউ ওঠানামা করে সেই কৃষ্ণ সাগর, আমি সেই নিজেকে কৃষ্ণ সাগরের সঙ্গে তুলনা করছেন, শক্তিশালী কৃষ্ণ সাগর। ব্ল্যাক ওশিয়ান hints the Atlantic Ocean which was used at the sea route for the slave traders,
অর্থাৎ এই কালো সমুদ্রটা আটলান্টিক মহাসাগরকে ইঙ্গিত করে, যে আটলান্টিক মহাসাগরটা দাস ব্যবসায়ীরা তাদের সমুদ্র পথে যাতায়াতের জন্য ব্যবহার করত। লিভিং বিহাইন্ড নাইট অফ টেররস এন্ড ফিয়ার। লিভিং বিহাইন্ড পিছনে ফেলে, কাকে পিছনে ফেলে? নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার, ভয় আতঙ্কের রাত্রিগুলোকে। তা ভয় আতঙ্কের রাত্রিগুলোকে পিছনে ফেলে। ভয় আতঙ্কের রাত্রি মানে সেই দাস প্রথা, যেখানে অত্যাচার করা হতো, নারীদের উপর অত্যাচার করা হতো। অর্থাৎ এইখানে ভয়ঙ্কর আতঙ্কের রাত্রি বলতে রাত্রিবেলা মেয়েদের উপর হওয়া অত্যাচারকে বোঝানো হচ্ছে। সেই ভয় আতঙ্কের রাত্রিকে পিছনে ফেলে আই রাইজ, আমি উঠে দাঁড়াই। ইনটু এ ডেব্রেক, একটা উষার মতো, ডেব্রেক মানে উষা। দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার, যেটা আশ্চর্যজনকভাবে পরিষ্কার। অর্থাৎ এক আশ্চর্যজনক পরিষ্কার উষার মধ্যে আমি উঠে দাঁড়াই। অর্থাৎ এত ঘাত প্রতিঘাতের মধ্যেও আমি উঠে দাঁড়াই। যেমন আমাদের বাংলা একটা প্রবাদ আছে, গোবরে পদ্ম ফুল ফোটা। সেরকম আমি দাসদের মধ্যে ছিলাম, কৃতদাস ছিলাম, জীবনে অনেক ঘাত প্রতিঘাত অত্যাচার সহ্য করেছি, তবু আমি ভোরের মতো নিজেকে তুলে ধরেছি, উঠে এসেছি। আই রাইজ, আমি উঠে দাঁড়াই। ব্রিঙ্গিং দ্য গিফটস অফ মাই অ্যানসেস্টরস গেভ। ব্রিঙ্গিং, ব্রিং মানে আনা, নিয়ে, কি নিয়ে? দ্য গিফটস, উপহারগুলো। কি উপহার? দ্যাট মাই অ্যানসেস্টরস গেভ। অ্যানসেস্টরস মানে পূর্বসূরি, অর্থাৎ আমাদের পূর্বসূরীরা, আমার পূর্বসূরীরা যে উপহারগুলো দিয়েছে, সেই উপহার নিয়ে আমি উঠে দাঁড়াই। পূর্বসূরীরা কি উপহার দেয়? এই নাম, আমাদের নাম, সুনাম, ফ্যামিলি পরিচয়, এইগুলো আমাদের উপহার দেয় নর্মালি। এখানে কি ওই শ্রেণীর মানুষদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি পরিচয়, সেইটাই তো উপহার। এখানে উপহারটা হচ্ছে সেই ইঙ্গিত করছে সেই দাস প্রথা, যে অত্যাচারকে বোঝাচ্ছে, যে পূর্বপুরুষরা যে অত্যাচার পেয়েছে, সেই সব অত্যাচারকে আমি সহ্য করে নিই, এগুলো উপহার হিসেবে নিই। আই এম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভস। আমি হলাম স্বপ্ন এবং কি, এবং আশা। কাদের আশা? অফ দ্য স্লেভ, ওই দাসদের। অর্থাৎ আমি ওদের কাছে একটা স্বপ্ন, আশা হয়ে দাঁড়িয়েছি। অর্থাৎ আমি ওদের কাছে একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়িয়েছি, ওদের কাছে একটা লেজেন্ডারি ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছি। তারা হয়তো ভাববে যে মায়া জনসন, তা আমি যদি পারি ওরাও পারবে। তা আমি তাদের কাছে একটা ইন্সপিরেশন, তাদের কাছে একটা আশা। আই রাইজ, আই রাইজ, আই রাইজ, আমি উঠি, আমি উঠি, আমি উঠি। এই যে কবিতার শেষে 3 বার আই রাইজ, আই রাইজ, আই রাইজ, আমি উঠি, আমি উঠি, আমি উঠি, এই 3 বার আই রাইজ শব্দটি ব্যবহার করার মাধ্যমে এই কবিতার যে থিম, অর্থাৎ স্টিল আই রাইজ, এটাকে হিন্টস করছে, এটাকে হাইলাইট করছে। এই কবিতাটা পড়ে কাজী নজরুল ইসলামের, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা শুধু মনে পড়ে আমার। সেখানে লাইনটা মনে হচ্ছে তোমাদের, সেখান থেকে আমি কয়েকটা লাইন বলছি, শোনো। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন কানুন। মনে পড়ছে? দেখো এই কবিতার সঙ্গে মিল পাবে, যে যত বাধা বিপত্তি সব আসুক, আমি তবু উঠে দাঁড়াই, আমি উঠে দাঁড়াবো, উঠে দাঁড়িয়েছি। এটা আমাদের কাছে বা সকলের কাছে একটা ইন্সপিরেশন, যে মনের জোর থাকলে উঠে দাঁড়ানো যায়। ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদেরকেও শেয়ার করে তাদেরকেও বোঝার সুযোগ করে দেবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।